জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হবে। ২রা জুন আগামী সোমবার বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন। ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এবি পার্টি ও এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোকে। চিঠিতে দলগুলোকে রোববার দুপুর ১২টার মধ্যে প্রতিনিধিদের নাম জানানোর অনুরোধ করা হয়। গত ১৯ মে বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। ঐকমত্য কমিশন জানায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে দলগুলোর মধ্যে দ্বিমত হওয়া বিষয়গুলো নিয়ে। গুরুত্ব পাবে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ও সময়কাল। জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিলের শুনানি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন অভিযোগ গঠন হতে পারে বলেও জানান তিনি। আর প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। শনিবার জাতীয় প্রেস ক্লাব আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি একথা জানান। এবছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করায় বিচারের সময় লাগছে বলেও জানান তিনি। আগামীতে গুম ঠেকাতে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। অন্তত ১৫টি থেকে ২০টি গুমের ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে। অন্তত ১০-১৫টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি, যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোন ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র ব্যাহত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডন বিএনপি। কর্মব্যস্ত দিনেও অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, অভ্যুত্থানে বিএনপির অসংখ্য নেতাকর্মী, সাধারণ ছাত্র জনতা হত্যার পাশাপাশি ৬৬ জন শিশুকে হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ ধরনের বৈঠকে নানা কথা নিয়ে আলোচনা হলেও নির্বাচনের ব্যাপারে কার্যকর কিছুই হয় না।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, সরকার সংস্কারের কথা বললেও আসলে নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে, অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা নির্বাচনের আগে পরে বা একসাথে চলতে পারে, কিন্তু নির্বাচনের সময় পেছানোর কোনো যৌক্তিকতা নেই। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকার সংবিধানে নিজের ইচ্ছামতো পরিবর্তন আনতে চাইছে, কিন্তু এমন সিদ্ধান্ত জাতির সম্মতি ছাড়া চাপিয়ে দিলে তা গণতন্ত্র নয়, বরং একদলীয় শাসনের বাকশালের পথে নিয়ে যাবে। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি, আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, 5 আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া বাকি সবাই নির্বাচন চায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় কথা বলেন তিনি। যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই, এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। তাহলে এই ধরনের একটা মন্তব্য কি আমাদের জন্য, এটাকে জাতির কি প্রাপ্য? এই ধরনের একটা কথাবার্তা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এমন বক্তব্য রাষ্ট্রকে হুমকি দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিচার এবং সংস্কারের পর দেশ গণতান্ত্রিক পথে যাবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। শনিবার গুলশানে দলের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে 7 থানার কর্মীদের নিয়ে মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এনসিপির নেতারা ছাড়াও কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতিকে বিদায় জানিয়ে কর্মীদের কর্মমুখী রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসন ভাগাভাগির সমঝোতা করে এনসিপি ঐক্যবদ্ধ হতে চায় না। ইশরাক ইস্যুতে বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থতাই তাদের অধীনে জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের যেই ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞের মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে, আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাবার শঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। শনিবার রংপুরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশার শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। স্পর্শকাতর কিছু সংশোধনীতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান তিনি। পুরনো স্বৈরাচারী ব্যবস্থা ফিরে যেতে পারি, আবারও আমাদের শাসক যারাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে আবারও দানবে পরিণত হইতে পারে। তো এই জন্যই সংস্কার। এখন রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ কমিশনের আলাপ আলোচনা চলছে। শেখ হাসিনা কিন্তু সংবিধান বাতিল করে নাই, কিন্তু এই সাংবিধানিক বিধানগুলো আছে, যে প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল, সেই প্রাতিষ্ঠানিক কাঠামো, সাংবিধানিক বিধানগুলোই, আইনি কাঠামোগুলোই তাকে স্বৈরাচারে পরিণত করেছে।
পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা অভ্যুত্থান পরবর্তী ব্যবস্থাকে নষ্ট করছে বলে দাবি করেছেন বিশিষ্টজনরা। নতুন রাজনৈতিক বিনাশ পেতে হলে নতুন নতুন সংগঠন তৈরি করে ক্ষমতার প্রয়োগ চ্যালেঞ্জ করা প্রয়োজন বলেও মত তাদের। শনিবার বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক ক্ষয় শীর্ষক সংলাপে একথা বলেন তারা। আইনের শাসন দুর্বল হলে দুর্নীতি দমন কঠিন হয়ে পড়ে উল্লেখ করে বক্তারা বলেন, ক্ষমতার বন্টনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান অনেক বড় ভূমিকা রাখতে পারে, তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার দাবি জানান তারা। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে পেশাজীবী সংগঠন রেখে সংস্কার করা সম্ভব কিনা তা ভাবতে হবে। সংলাপে নারী নেত্রীরা বলেন, রাজনৈতিক অবস্থা তখনই পরিবর্তন হবে যখন ভিন্ন মতকে গুরুত্ব দেওয়া হবে। আমরা বলছি অভ্যুত্থান বিজয় হয়েছে, কিন্তু অভ্যুত্থানের ধ্যান ধারণা নেতৃত্ব তার প্রাধান্য তার হেজিমনি বা তার ডমিনেন্স কোনোটাই কিন্তু ওই অর্থে কায়েম হয়নি। যেই জিনিসটা ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো করাপ্ট দে সিম্পলি ফরগট হোয়াট ওয়াজ দেয়ার রেকর্ড অফ। বিপ্লব কোনো তারিখ ধরে হয় না যে আগামী শুক্রবারে 8টা থেকে শুরু হবো আর পরে বৃহস্পতিবারে 3টার সময় গিয়ে বিপ্লব শেষ হয়ে যাব। ইট হ্যাপেন্স ইন ডিফারেন্ট ফেজেস। এখনকার প্রজন্ম আমাদের চেয়েও বেশি গুণে রক্ষণশীল, এটা আমরা আশা করি নাই। সংস্কারের নামে বিদেশি শক্তি নির্বাচন বিলম্বের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনরা। রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার নিয়ে এক সেমিনারে ডিসেম্বরের নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশে সংস্কারের ধারক বাহক বলে অভিহিত করেন। বক্তারা বলেন, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা না করলে বিএনপি যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তা যৌক্তিক প্রমাণিত হবে। অনুষ্ঠানের আয়োজক পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি PMRS-এর চেয়ারম্যান আশা করেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণ হবে। এই গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে নতুন বাংলাদেশ দেখার গভীর প্রত্যাশা সৃষ্টি হয়েছে। গুম, খুন, অন্যায়, অবিচার ও জালেমদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার বাসনা সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে রাষ্ট্র মেরামতের তীব্র আকাঙ্ক্ষাও সৃষ্টি হয়েছে। কিন্তু এ সকল সংস্কার ও মেরামতের দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব ও জবাবদিহিমূলক জাতীয় সংসদের। যদি আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কথা মতো চিন্তা করি যে তারা বলছে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের ভেতরে হবে এবং তার মাঝে ওনারা প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করবে। তার মানে কি এই যে জনগণের ভোটে যারা নির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তারা তারপর আর কোনো সংস্কার কাজ করবে না? বিষয়টা তো তা না। রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোই আসতে হবে জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকার তারা। রাজনীতিবিদদের সঙ্গে অনেক বিষয় নিয়ে সরকারের আলোচনা হলেও অর্থনীতি নিয়ে কোনো আলাপই হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীতে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় আছে, তাই এবারের বাজেট একটা নতুন উৎস হতে পারত অবৈধভাবে উপার্জন করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা, কিন্তু এরকম কোনো প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থার ভিতরে আছে, কিন্তু এই দুটোর মধ্যেখান দিয়ে আগামী দিনে যদি এগোতে হয় তাহলে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। রাজনীতিবিদদের সাথে আরো 10টা অনেক বড় বড় আলোচনা নিয়ে সরকার ব্যস্ত, সেহেতু আমার দুঃখের অর্থনীতি আলোচনায় তাদের স্থান পায়নি, এবং সেইটা যদি পেত তাহলে ওই ধারাবাহিকতার বিষয়টিতে নিশ্চয়তা আসতো এবং একই রকম ভাবে আগামী দিনে এই ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে তারা উৎসাহিত হতো। কমেছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 102, অকটেনের দাম 3 টাকা কমিয়ে 122 এবং পেট্রোলের দাম 3 টাকা কমিয়ে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যের
প্রজ্ঞাপন প্রকাশ করেছে। রোববার থেকে এই মূল্য কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয় প্রতি লিটার ডিজেল 104 থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 থেকে কমিয়ে 118 টাকা ও অকটেনের দাম 125 থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর 114 টাকা। এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম কমেছিল লিটারে 1 টাকা, আর এপ্রিলে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফোরাম প্যানেল। ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে 25টিতে জয়ী হয়েছে ফোরামের প্রার্থীরা, একটিতে জয়ী সম্মিলিত পরিষদ, আর চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জয়ী হয়েছেন 6 জন। সম্মিলিত পরিষদ থেকে জয় পেয়েছেন 3 জন। এর আগে শনিবার ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। নির্বাচনে মোট 1063টি ভোট পড়েছে, যা মোট ভোটের 87.44%। এর মধ্যে ঢাকায় 1336টি ভোট পড়েছে, যা ঢাকার মোট ভোটারের 88.15%। অন্যদিকে চট্টগ্রামে ভোট পড়েছে 254টি, যা চট্টগ্রামের মোট ভোটের 83.83%। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। আগে বিচার হবে, পরে সংস্কার, তারপরে নির্বাচন। যারা সংস্কার চায় না তারা আসলে গণতন্ত্র চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। শনিবার কিশোরগঞ্জে কর্মী সম্মেলনে নায়েবে আমির আরও বলেন, যারা জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চাই না। আপনারা বলেন, আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটাই মন্তব্য করে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়বলী নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি বলেন, যত দ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য সকলের সামনে উন্মোচিত করতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। এসবে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়ে এই ছাত্রদল নেতা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দায় কোনোভাবেই এড়াতে পারে না বর্তমান প্রশাসন। যৌক্তিক দাবি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ছাত্রদলের সঙ্গে সামিল হওয়ার আহ্বান জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী সহ সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদলের নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে সরকারি কমার্স কলেজে শিবিরের হেল্প ডেস্কে কোনো উস্কানি ছাড়াই ছাত্রদল হামলা ও ভাঙচুর চালিয়েছে। শিবিরের দাবি, এ সময় হেল্প ডেস্কে উপস্থিত অভিভাবকদের উপরও চড়াও হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত 4 জন আহত হন। শিবিরের নেতাদের অভিযোগ,
বহিরাগতদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দীর্ঘ 10 মাস পর ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শনিবার বিকেলে থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বলেন, পুলিশের কেউ অপরাধ করলে তা প্রতিষ্ঠান নয়, একান্তই ব্যক্তির দায়। অপরাধ করলে পুলিশ হোক বা সাধারণ নাগরিক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, জনসেবায় পুলিশের অঙ্গীকার অব্যাহত থাকবে, তাই ইচ্ছাকৃত ভুলের প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া মডেল থানায় হামলা ও অগ্নিসংযোগ করলে 9 জন নিহত ও শতাধিক আহত হন। পেশাদারিত্বের সাথে তদন্ত, যারা অপরাধ করছে তাদের জন্য বিচার হয়, এইটাকে মাথায় রেখে আমরা এই তদন্ত কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছে। আর একটু কাজকর্ম বাকি আছে, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা আসলে এই বাকি কাজটুকু, তদন্তের যে বাকি কাজটুকু, এটা শেষ করে অবিলম্বে যে পুলিশের যে পুলিশ প্রতিবেদন দেবো, আমরা এই কাজটা দিয়ে দিব। আর এইটা কন্টিনিউয়াসলি পুলিশ হেডকোয়ার্টার্স মনিটর করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিটর করে। আশা করি, আমাদের বিশ্বাস, আশা করি এই তদন্তে আপনার কোনো ত্রুটি থাকবে না। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবিতে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্যসহ 5 জন। শনিবার বিকেলে 4টার দিকে উপজেলার করিম বাজারের কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায়, দুপুর 2টায় হাতিয়ায় ভাষাঞ্চর থেকে হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি সহ 39 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে একটি ট্রলারটি করিম বাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছলে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা 32 জনকে জীবিত ও 2 জনের মরদেহ উদ্ধার করেছে। বাকি 5 জনকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে সন্দ্বীপের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌ যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে এ অঞ্চলের মানুষ। জ্বরের তোড়ে লণ্ডভণ্ড হয়েছে ফেরিঘাট, ডুবে গেছে পন্টুন। এতে ঘাটে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে পণ্যবাহী যানবাহন। দেশের 7টি নদীর গতি প্রবাহ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমনটাই জানিয়ে বলেন, তুরাগ নদীর গতি ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে। এ সময় পাহাড় কাটা রুখতে সরকারের উদ্যোগের কথাও জানান রিজওয়ানা হাসান। বলেন, জুন থেকে সর্বশক্তি প্রয়োগ করে ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি অপসারণ শুরু হবে। এছাড়া ঢাকার আশপাশের ইটভাটা সরানোর ঘোষণাও দেন পরিবেশ উপদেষ্টা। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় 100 বছরের পুরনো বর্জ্য ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। রাজধানীর দারুস সালাম থানার আহমদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে স্বজনদের দাবি, গণপিটুনি নয়, এই হত্যাকাণ্ড পরিকল্পিত। পুলিশ জানায়, শনিবার দুপুরে 1টার দিকে আহমদনগরের হাড্ডিপট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং
পাশের রাস্তা থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান দুপুর 12টার দিকে 2 যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। নিহতদের একজনের নাম তানভীর। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তানভীরের বাবা। এদিকে আরেকজনের পরিচয় বের করার কাজ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরকমই তো দেখতাম যে কয়েকটা গ্রুপে মারামারি খুবাখুবি করতো, কিন্তু আজকের সকালের ব্যাপারটা আমরা তো সকালে 8টার সময় গেছি, এখন বাসায় দিতেছি, কারণ বাসাতে ফোন দিয়ে বলতেছে যে বাসায় আসার দরকার নেই, যে এটা ষড়যন্ত্র, ওকে বাসার ভিতরে ঢুকে ওকে মারছে। ভাই গণপিটনে যদি হইতো ভাই তাহলে কি আর ওর চেহারা মেহারা বানাই কি ভাই কোপ হইতো ভাই? হ্যাঁ, আপনার সুস্থভাবে তদন্ত করে আমার এই বিষয়টা একটু কার্যকর করে দেন। আমার একটা ছেলে আর পৃথিবীতে আর কেউ নাই আমার। আমরা একটা তথ্য পেয়েছি দুপুর 12টার দিকে যে আহমদনগর হাড্ডিপটিতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, লাস্টে রিকভার করছি। একজনের আইডেন্টিটি পাওয়া গেছে, তার নাম তানভীর, আরেকজনটা পাওয়া যায়নি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এইটা আমরা যাচাই বাছাই করে দেখছি, তারপর একটা তথ্য আপনাকে দিতে পারব। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 47 বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তরে এই এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিএসএফ পুশইনের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা কুড়িগ্রামের ফুলবাড়ির ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। জানা গেছে তারা 4 বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সীমান্ত দিয়ে দেশে প্রবেশের পর মহিষকুণ্ডি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর আগে জাতীয় পার্টির মিছিলে হামলা চালানো হয়। এদিকে গণ অধিকার পরিষদ নেতারা বলছেন তারা জাতীয় পার্টির পক্ষ থেকে হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির মিছিল চলাকালে হামলার ঘটনা ঘটে। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় হামলাকারীদের সঙ্গে পাল্টা ধাওয়ার আহত হন জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক সহ অন্তত 10 জন। পরে রাতের 8টার দিকে পাল্টা অভিযোগ আনে গণ অধিকার পরিষদ। সংগঠনটির দাবি, তাদের মিছিল নগরীর ফকিরবাড়ির রোডে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয় এলাকায় গেলে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ অভিযোগ করে সরকার বিরোধী স্লোগান না দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে গণ অধিকার পরিষদের প্রায় 15 জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের সহ 18 জনের নামে উল্লেখ করে মামলা করেছে গণ অধিকার পরিষদ। গাজীপুরের মীরের বাজার রেল ক্রসিংয়ে মালবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যায় মালবাহী ট্রাকটি রেল লাইন পার হওয়ার সময় আটকে যায়। বৃষ্টিতে রেল লাইনের মাঝখানের মাটি সরে যাওয়ায় দীর্ঘ সময় চেষ্টা করেও ট্রাকটি সরানো যায়নি। পরে তিতাস কমিউটার ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। সংঘর্ষে ট্রাকটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর বা ঘটনা ঘটেনি। এ ঘটনার পর কিছু সময়ের জন্য টঙ্গী নরসিংদী রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকলেও পরে বিকল ট্রাকটি ক্রেনের সাহায্যে সরিয়ে নিলে রেলপথ স্বাভাবিক হয়। 8টি বিভাগে 8টি কার্ডিয়াক সেন্টার নির্মাণের কাজ শেষ পর্যায়ে থাকলেও তা চালানোর মতো লোকবল নেই। এটি সরকারের জন্য বোঝা হবে বলে মনে করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। শনিবার রাজধানীতে কুইটস হার্ট ফাউন্ডেশনের আয়োজনে প্রথম আন্তর্জাতিক নিউনেটাল কার্ডিক কনফারেন্স এ কথা বলেন তিনি। দেশে প্রতি বছর প্রায়
50,000 শিশু হৃদরোগ নিয়ে জন্ম নিলেও তাদের মাত্র 40% চিকিৎসা সেবা পাচ্ছে। অর্থের অভাব ও যথাসময়ে রোগ নির্ণয় না হওয়ার অসংখ্য শিশু বিনা চিকিৎসায় মারাও যায়। জন্ম থেকে 28 দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আক্রান্ত এসব শিশুদের খুঁজে বের করে চিকিৎসার আওতায় আনতে প্রথমবার এমন আয়োজন। এসব শিশুদের একটি বড় অংশের সার্জারির প্রয়োজন হলেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডেডিকেটেড শিশু হৃদরোগ সার্জনের সংখ্যা মাত্র 3 জন। হৃদরোগ নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসার আওতায় আনতে সরকারের উপযুক্ত জনবল তৈরি ও দেশব্যাপী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নুরুন নাহার ফাতেমা। আমরা মনে হয় সব মিলে 40% কেউ চিকিৎসা দিতে পারছি না এখনো। বেশিরভাগ মানুষই গ্রাম থেকে শহরে এসে পৌঁছাতে পারে না, তাদের টাকা পয়সা নাই। প্রতিটি মেডিকেল কলেজে যদি একটা ডিপার্টমেন্ট শুরু হয়, আমরা নন ইনভেসিভ কার্ডিওলজি দিয়ে শুরু করব। আমি প্রথমে সেখানে স্ক্রিনিং প্রোগ্রাম করব, নিওনেটাল স্ক্রিনিং করব, নিওনেটাল কার্ডিওলজি করব, নন ইনভেসিভ, এগুলোতে কোনো পয়সা লাগে না। সরকারি 8টা বিভাগীয় সদর দপ্তরে পিডিয়াট্রিক কার্ডিওলজি এন্ড কার্ডিয়াক সার্জারির একটা সেন্টার তৈরি হচ্ছে, এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এটা কিন্তু একটা শ্বেত হস্তিতে পরিণত হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো চালানোর মতো লোকবল তৈরির পরিকল্পনা নেওয়া হয় নাই। এনআইসিবিতে এই মুহূর্তে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন উনলে 2.5 থেকে 3 জন বলতে হবে। 2.5 জন সার্জনকে আমি 8টা সেন্টারে কিভাবে পাঠাবো? এনআইসিবি কে চালাবে? দেশে মাতৃ মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রসবকালীন ফিস্টুলা রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে আছে বলে জানিয়েছেন বিএমআরসির প্রেসিডেন্ট ও মামস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সায়েব আক্তার। শনিবার মহাখালীর বিএমআরসি ভবনে নারীর স্বাস্থ্য বিষয়ে এক সেমিনারে একথা বলেন। এ সময় সরকারি ও বেসরকারি হাসপাতালে নারী স্বাস্থ্যসেবা কর্নার নির্মাণের প্রস্তাব করেন বক্তারা। সংকট সমাধানে নারীদের জন্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের পক্ষ থেকে পৃথক পূর্ণাঙ্গ ইনস্টিটিউট তৈরির যৌক্তিকতা নিয়েও কথা বলেন তারা। তবে মেনোপজ, ফিস্টুলার মতো নারীদের নির্দিষ্ট রোগ বা সমস্যার সমাধানে আরও নজর দেওয়ার আহ্বান জানান অধ্যাপক সায়েব আক্তার। ফিস্টুলার জটিল অপারেশনের চ্যালেঞ্জ নিতে চিকিৎসকদের এগিয়ে আসার পাশাপাশি সরকারকেও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ফিস্টুলা রোগী আমি অপারেশন করতে যাব, দ্যার ইজ এভরি চান্স অফ সাকসেস অ্যান্ড ফেইলিউর। এই স্ট্রেসটা যে আমি এত কষ্ট করে 4-5 ঘন্টা অপারেশন করব, তারপর ফেইলিউর হবে, দূর, এটা করার চাইতে আমি একটা হিস্টেক্টমি করি, একটা সিজার করি, দ্যাটস মাচ ইজিয়ার। ডেডিকেশন না থাকলে করা যায় না, কিন্তু এটা সিস্টেমের মধ্যে আনতে হবে। আমাদের এডুকেশন কারিকুলামে অবস্কাইনিতে এটা কম্পালসারি করতে হবে যে তাদের ফিস্টুলাতে যেতে হবে। আমি দেখেছি এরকম ফিস্টুলাতে কাজ করতে করতে অনেক ছেলে মেয়েদের ইন্টারেস্ট গ্রো করে গেছে। নৈতিকতা ও শিষ্টাচার শিক্ষার আতুরঘর খ্যাত প্রতিষ্ঠান সাইমুম শিল্প গোষ্ঠী এমন মন্তব্য করেছেন গীতিকার চৌধুরী গোলাম মাওলা। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক কর্মশালার সমাপনী সনদ বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর সমাজ গঠনে সাইমুম শিল্প গোষ্ঠী কাজ করে যাচ্ছে। আজকের শিশুরাই যেন আগামীতে দেশের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দেবে, তেমনি এই শিশুরাই ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ তাফাজ্জল হুসাইন খান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি 3টি শর্ত জুড়ে দিয়েছে। হামাস জানিয়েছে এই প্রস্তাবের অন্যতম লক্ষ্য হচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজাবাসীর জন্য ব্যাপক হারে মানবিক সহায়তা নিশ্চিত করা। সংগঠনটি আরও জানায়, বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে 10 জন জীবিত ইসরায়েলি বন্দী এবং 18 জনের মরদেহ ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত হামাসের প্রতিক্রিয়ায় কোনো জবাব দেয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে গেল জানুয়ারিতে 42 দিনের যুদ্ধবিরতি শর্ত ভাঙার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে।
আগামী 1 মাসের জন্য বাংলাদেশ সহ 14টি দেশের ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব সরকার। শনিবার দেশটির হিউম্যান রিসোর্স ও সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে কথা জানায়, যেখানে বলা হয় পবিত্র হজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। হজ শেষে স্বাভাবিক নিয়মে ভিসা কার্যক্রম চলবে। তবে এই সাময়িক সময়ে ভিসা স্থগিতের সিদ্ধান্তে ক্ষতির মুখে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক ব্যবসায়ী। সৌদি আরবে এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। এবার খেলার প্রসঙ্গ। দুর্নীতির কারণে নয়, বরং পারফরমেন্সের কারণেই ফারুক আহমেদের বিসিবির পরিচালক পদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণতন্ত্র মেনে তাকে অপসারণ করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলেও জানান তিনি। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে, তখন আমি মনে করি যে প্রকৃত ক্রীড়া সংগঠক এবং প্রকৃতভাবে ক্রিকেটের জন্য কাজ করতে পারবে এমন ব্যক্তিত্ব সামনে বিসিবিতে আসবে। আলোচিত সমালোচিত কনকাশন নিয়ম ও ওয়ানডে ক্রিকেট বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুটি নিয়মই কার্যকর হবে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ থেকে। নতুন নিয়মে অনুযায়ী প্রতি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারেন এমন একজন করে ব্যাটার, বোলার, পেসার, স্পিনার ও উইকেট রক্ষকের নাম জমা দিতে হবে। তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে পরিবর্তিত হিসেবে নেওয়া যাবে না। যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড় মাথায় আঘাত পান, সেক্ষেত্রে ম্যাচ রেফারির তালিকার বাইরে থেকে একজন লাইক ফর লাইক বা সাদৃশ্য খেলোয়াড়কে অনুমোদন করতে পারেন। নতুন নিয়ম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্যকর হবে না। পাশাপাশি ওয়ানডেতে দুই প্রান্তে দুটি বল ব্যবহারেরও নিয়মে বদল এসেছে। নতুন নিয়মে 34 ওভার পর্যন্ত দুটি বল ব্যবহার করে শেষ 15 ওভার ফিল্ডিং দলের বেছে নেয় একটি বল নিয়ে খেলা হবে। তবে যে ম্যাচগুলো 25 ওভারের কম খেলা হবে সেখানে একটি বলই ব্যবহার করা হবে। ভুটান ও এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার শুরু হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। ম্যাচ দুটি সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে যায় ভেন্যু। শেষ বিকেলে থেকে হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা প্রথম অনুশীলন সেশন সেরেছে কিংস অ্যারেনাতে। প্রাথমিক স্কোয়াডে থাকা 26 খেলোয়াড়ের মধ্যে অনুশীলন করেছেন 24 ফুটবলার। সেখানে আছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামও। এখনও দেশে না আসায় সেই তালিকায় নেই আমির হামজা চৌধুরী ও শমিত সোম। দেশের মাটিতে প্রথম অনুশীলন সেশনের পর ফাহমিদুলের প্রশংসায় পঞ্চমুখ তার সতীর্থ ও কোচরা। নিয়মিত খেলার মধ্যে থাকায় ফিটনেস জনিত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ডিফেন্ডার ইসা ফয়সাল। সবাই যেহেতু খেলার মধ্যে আছি, এটা আসলে মানে তেমন একটা প্রভাব পড়বে না। আমাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। ফাহমিদুল অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার এবং আমাদের ওই সময়টা সৌদিতে আসলে সে খুব কম সময় পেয়েছে এবং এখনকার ফাহমিদুল আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।